মা, মাম্মা কোথায় মা? মাতাবো। প্রীতির চোখ গলিয়ে অশ্রুকণা বেরিয়ে এলো। ইস, একটা মিরাক্কেল কি হতে পারতো না যদি আগে দুঃস্বপ্ন হতো? এখনই স্বপ্নটা ভেঙে যদি দেখতে পেত সুনেহারা বেঁচে আছে, প্রণয়ের ছেলেটাও বেঁচে আছে, ওদের সুন্দর সংসারটা আগের মতোই সুন্দর আছে, এরকম হওয়াটা কি খুব বেশি কঠিন ছিল? প্রীতি এসব ভেবে ফুপিয়ে কেঁদে উঠল। স্পৃহা এতে আরো কান্না জড়িয়ে দিল। প্রীতি চোখের জল মুছে স্পৃহাকে শান্ত করায় ব্যস্ত হলো। কিছুক্ষণ পর বাচ্চাটা ঘুমিয়ে গেল। প্রীতি দীর্ঘশ্বাস ফেলে স্পৃহাকে একটা রুমে নিয়ে শুইয়ে দিল। তখনই ফারজু এলো রুমে। প্রীতির কাঁধে হাত রাখলো। প্রীতি সেদিকে তাকিয়ে ফারজুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ফারজুর চোখ থেকেও পানি গড়িয়ে পড়ল। প্রীতি কাঁদতে কাঁদতে বলল, এসব কি হয়ে গেল ফারজু? এসব কি হয়ে গেল? এগুলো হওয়ার কি খুব জরুরি ছিল? সুনেহরা আপুর মতো ভালো মানুষগুলোর সাথে কেন এমন নির্মম ঘটনা ঘটে? আর ওই নিষ্পাপ বাচ্চাটা, তার কি দোষ ছিল? তাকে কিসের শাস্তি দিল তারা? আমি ঘুমোতে পারি না ফারাজ। সব সময় চোখের সামনে সুনেহরা আপুর বিভৎস লাশটা ভাসে। প্রণয়টা নিজের কি হাল করেছে কে জানে। দেখ না, আজ 2 দিন ধরে রুম থেকেই বেরোচ্ছে না। কিছু একটা কর তোরা, না হলেও মরে যাবে ফারাজ। প্রণয় শেষ হয়ে যাবে এভাবে নিজেকে বন্দি রাখলে। ফারজু নীরবে দীর্ঘশ্বাস ছাড়ল। সবকিছু যে এখন হাতের বাহিরে। প্রণয়কে সামলানোর ক্ষমতা যে তাদের নেই, সে কথা কিভাবে বোঝাবে এই মেয়েটাকে? কিছুদিন শেষ হয়ে গিয়েছে, গোছালো কয়েকটা জীবন একদম এলোমেলো হয়ে গিয়েছে। চোখের নিমেষে বনানীর একটা ফ্ল্যাটে প্রিহান আর রনক মুখোমুখি হয়ে বসে আছে। পাশে ডাবল সিটে 3টা সোফায় আদ্রিজা সহ আরো 2 জন মেয়ে আর 4 জন ছেলে বসে আছে। প্রিহানের চুলগুলো উস্কো খুস্কো, মুখটা মলিন। সে সিরিয়াস ভঙ্গিতে বলল, ওদেরকে কি খুঁজতে পাওয়া যাবে? আপনারা যদি কাজটা নাই পারেন তাহলে আমার থানায় যেতে হবে, কিন্তু যাই হয়ে যাক না কেন আমি ওই সন্ত্রাসীদেরকে ছাড়বো না। ওরা আমার ভাইয়ার জীবনটা শেষ করে দিয়েছে, নিরীহ 2টো প্রাণ নির্মমভাবে কেড়ে নিয়েছে। কাঠোর থেকে কাঠোর শাস্তি প্রাপ্য ওরা। কোনো লাভ নেই মিস্টার প্রিহান, পুলিশ স্টেশনে গিয়ে কোনো লাভ হবে না। তারা আপনাকে সন্ত্রাসীর খোঁজ দিবে না, বরং কেসটাই কোনো বাহানায় ক্লোজ করে দিবে। দেশের অবস্থা আশা করি আপনার অজানা নয়। সন্ত্রাসীদের পকেটের ভিতরে এই বাহিনী, তাই এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমরা কাজ চালিয়ে যাচ্ছি, খুব শীঘ্রই সুসংবাদ পাবেন আশা করি। প্রিহান চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। আসলেই মাথা গরম করে কোনো লাভ নেই। পুলিশের কাছে গিয়ে লাভের লাভ কিছুই হবে না, উল্টো ক্ষতি। না, এসব আর ভাববে না সে। এই টিমের উপরেই ভরসা করতে হবে। এসব ভাবনা এখন মাথা থেকে ফেলে তাকে বেরোতে হবে। ভাইটা যে তার নিজেকে শেষ করে দিচ্ছে, এভাবে সব ছেড়ে দিলে চলবে না। ভাইয়ের এই অবস্থা, তাকে সবকিছু শক্ত হাতে সামলাতে হবে। তার ভাইকে যে এখন তাকেই দেখতে হবে। প্রিহান উঠে দাঁড়ালো। গন্তব্য তার চাচিমণির বাসা। প্রিহানের বাসায় এলে দেখলো চাচিমণি প্রণয়ের রুমে দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কাচ্ছে আর প্রণয়কে ডাকছে। পেছনে ফারজু আর প্রীতি দাঁড়িয়ে আছে, প্রীতির হাতে খাবারের ট্রে। মেয়েটার চোখ মুখ খোলা। ফারজুর কোলে স্পৃহা। প্রিহান দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। প্রীতি প্রিহানকে দেখে চোখ নামিয়ে ফেলল। ফারজু কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওই তো প্রিহান ভাই আসছে আম্মু। ভাই একটু দেখেন না। প্রণয় ভাইয়া কিছুতেই দরজা খুলছে না, ভাঙতেও পারছি না দরজা। সে হুমকি দিয়েছে ভাঙলে সব শেষ করে দেবে। চাচিমণি সরো, আমাকে দেখতে দাও। প্রীতির খালামণি সরে গেল। প্রিহান মৃদু কণ্ঠে প্রণয়কে ডাকতে লাগলো। প্রণয়ের কোনো সাড়া নেই। প্রীতির খালামণি আঁচলে মুখ গুজে কেঁদে বললেন, আল্লাহ জানে ছেলেটার কি অবস্থা ভিতরে। হায় আল্লাহ, কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? দেখিস প্রিহান, তোর বাবা মায়ের উপর আল্লাহর লানত পড়বে। এত করুণ অবস্থা ছেলের, তাও তারা এলো না। বাবা মা নামের কলঙ্কে এরা। হে আল্লাহ, ছেলেটা দেখো তুমি। ভাইয়া কি চাও তুমি? সোহেলের ভাবির কাছে চলো, যেতে হবে। মেরে যেতে চাও তুমি? এক কাজ করি তাহলে, ছোট মেয়েটাকে আর বাঁচিয়ে রেখে কি করব? মা চলে গেল, বাবাও নিজের বন্দি রেখে শেষ করে দিয়েছে। বাচ্চাটা পৃথিবীতে একা থাকবে কেন? তাকেও মেরে ফেলি। এমনিতেও বাবা মা ছাড়া দুনিয়ার বেঁচে থাকা খুব কঠিন।
তার থেকে মরে যাক, থাকো তুমি তোমার মতো। প্রিহান কথাটা বলেই ফারিনদের কোল থেকে স্পৃহাকে নিয়ে নিল। স্পৃহা প্রিহানের কোলে এসে কেঁদে উঠল। প্রিহান স্পৃহাকে জোরে ধমক দিল। বাচ্চাটার কান্নার গতি বেড়ে গেল। প্রিহান দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। সে আজ দেখতে চায় তার ভাইয়ের মন কতটা পাথর হয়ে গিয়েছে। প্রীতি আড়ালে চোখ মুছল। তাও যে চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে, কিন্তু আফসোস সে স্পৃহার মতো বাচ্চা না। সামনে বসে থাকা মেয়েটার দিকে রাগি চোখে তাকিয়ে আছে ডক্টর মাহিন। আমান শুদ্ধ রাগে তার নিজের মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। রাগটাকে দমিয়ে দাঁতে দাঁত চেপে এসে মেয়েটার উদ্দেশ্যে বলল, হোয়াটস ইউর প্রবলেম মিস আফা? আপনার বাসার কাউকে ফোন করছেন না কেন? আমার কি কোনো কাজ নেই যে আপনাকে সারাদিন পাহারা দিব? হ্যাঁ, আফরা মেয়েটি ঠোঁট উল্টিয়ে কাঁদো কণ্ঠে বলল, ফাজলামি করেন আমার সাথে? আমার হাতে আপনার এনআইডি কার্ড আর পাসপোর্টও আছে। আপনি নিজে নিজে না এলে আপনার পাসপোর্ট আর এনআইডি কার্ড পেলাম না কেন? আপনার সাথে থাকা নাসে জটিতে হোয়াই ফাজলামি শুরু করছেন আমার সাথে? আফরা কন্যা মিশ্রিত গলায় বলল। মেয়েটির কথা শুনে শুদ্ধর ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়তে। ও দাঁতে দাঁত চেপে বলল, মাহিন, আপনার কি মনে হয় আমি মূর্খ? বাতাসে ডাক্তার হয়েছি। এনআইডি কার্ডে আপনার স্পষ্ট ছবি দেওয়া, পাশে ক্লিয়ারলি নেম লেখা আফরান ইয়ামিন নিশি, পিতা জুয়েল আহমেদ, মাতা মৌসুমী বেগম। এই যে ভালো করে নিজের ছবি আর নাম দেখুন না, যত সব। আফরা শুদ্ধের দিকে এগিয়ে দেওয়া এনআইডি কার্ডটা নিল। আসলে সেখানে ওর ছবি দেওয়া আর শুদ্ধের বলা নামই লেখা। আফরা আবারও কেঁদে উঠল। ও বুঝতে পারছে না কেন, কোনো কিছু মনে করতে পারছে না। মেয়েটির কথা শুনে শুদ্ধের ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়তে। ও তাতে দাঁত চেপে বলল, আপনার কি মনে হয় আমি মূর্খ? বাতাসে ডাক্তার হয়েছি। এনআইডি কার্ডে আপনার ছবি দেওয়া, পাশে ফ্রিজিয়ান নেমে লেখা আসান ইয়ামিন নিংশপিন জুয়েল আহমেদ, মাতা মৌসুমী বেগম। এই যে ভালো করে নিজের ছবি আর নাম দেখুন, যত সব। আফরা শুদ্ধের দিকে এগিয়ে দেওয়া এনআইডি কার্ডটা নিল। আসলে সেখানে ওর ছবি দেওয়া আর শুদ্ধ বলা নাম লেখা। আফরা আবারও কেঁদে উঠল। ও বুঝতে পারছে না কেন, কোনো কিছু মনে করতে পারছে না। অল্প কিছুক্ষণের মধ্যে প্রণয় রুম থেকে বেরিয়ে এলো। চোখগুলো একদম ফোলা, চুলগুলো এলোমেলো, কপালের এক সাইডে কাটা দাগ। এক কথায় প্রণয়কে একদম এলোমেলো আর ছন্ন ছাড়া লাগছে। প্রীতির বুকের ভেতরটা ধক করে উঠল। কি অবস্থা হয়েছে ছেলেটার? প্রণয় গম্ভীর কণ্ঠে বলল। স্পৃহাকে আবার করে দে প্রিহান। প্রিহান রাগী কণ্ঠে বলল, করবে তুমি বাঁদরটাকে নিয়ে? নিজের সাথে তো ওই কম বন্ধ করে রাখবে, বন্দি কবে আনাহারে মেরে ফেলবে বাচ্চাটাকে। নিয়োটার চেয়ে ভালো থাকবে অরফানের দিয়েই বেটাই হবে। তোমার তো এই অন্তরের চেয়েও অরফানেজের ভালো থাকবে স্পৃহা। প্রণয় শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিহানের দিকে। তারপর প্রিহানের কোল থেকে স্পৃহাকে কেড়ে নিয়ে গেল। বাচ্চাটার গালে চুমু দিয়ে রুমের ভেতরে ঢুকে গেল, কিন্তু দরজা লাগালো না। প্রীতির খালামণি মিসেস মনিরা দীর্ঘশ্বাস পেলেন। প্রীতি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, খালামণি ওনার খাবার 2 দিন ধরে না খাওয়া উনি। মনিরা বাম আঁচলের আড়ালে চোখের জল মুছে বললেন, খাবার নিয়ে ভিতরে যা, আমাকে কিছু বলিস না। আমি ছেলেটার এই অবস্থা সহ্য করতে পারছি না। ভোরে সবাই মিলে ছেলেটাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হলো। শেষ হয়ে যাবে প্রণয়টা, একদম শেষ হয়ে যাবে। মিসেস মনিরা কথাগুলো বলে কাঁদতে কাঁদতে চলে যান। প্রীতি ভেতর থেকে নিঃশব্দে হাহাকার বেরিয়ে আসে। সে কাঁপা কাঁপা পায়ে রুমের ভেতরে এগিয়ে যায়। প্রিহান এক পলক তাকিয়ে থাকে প্রীতির যাওয়ার দিকে। দীর্ঘশ্বাস ফেলে ফারজুকে বলল, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? চল আমার সঙ্গে। ফারজু অবাক চোখে তাকায় প্রিহানের দিকে, মিনমিন করে বলে, কষ্ট হচ্ছে তাই না প্রিহান ভাইয়া? ভালোবাসার মানুষকে হারানোর ভয় হচ্ছে তাই না? প্রিহান ভ্রু কুচকে ফারজুর দিকে তাকায়। তারপর কিছু না বলেই হনহন করে চলে যায়। ফারজু সেই স্থান ত্যাগ করে। প্রণয় বেডের কার্নিশের সাথে হেলান দিয়ে বসে আছে। চোখ জোড়া তার বন্ধ, আর স্পৃহা ঘুমাচ্ছে। প্রীতি প্রণয়ের পাশে গিয়ে বসে। প্রণয় কোনো রেসপন্স করে না।
প্রীতি আমতা আমতা গলায় বলে। দুদিন ধরে কিছু খান না, একটু প্লিজ খেয়ে নিন। প্রণয় তাকালো প্রীতির দিকে, তার দৃষ্টি একদম শান্ত, শীতল ও নির্জীব। প্রীতি কেঁপে উঠল এমন শীতল চাহনি দেখে। প্রণয় গম্ভীর গলায় বলল, তোমার মনে হয় আমি খাওয়ার মতো অবস্থায় আছি? সরাও এগুলো আমার সামনে থেকে, ভালো লাগছে না আমার। প্রীতি ঠোঁট চেপে নিঃশব্দে কেঁদে উঠল। তারও যে ভালো লাগছে না, তাও যে ভালো লাগছে না প্রিয় মানুষটার এই কষ্ট দেখে। প্রীতি কাঁপা কাঁপা ধরা গলায় বলল, আজ না অসুস্থ হয়ে যাবেন আপনি। প্লিজ বোঝার চেষ্টা করুন। অন্তত স্পৃহার কথা ভেবে হলেও আপনাকে বাঁচতে হবে, ভালো করে বাঁচতে হবে, যেন এই সময়গুলো ভবিষ্যতে বাচ্চাটার জীবনে প্রভাব না ফেলে। নিজেকে শক্ত করুন প্লিজ। প্রণয় কোনো জবাব দিল না। তার চোখের সামনে শুধু সোনেহারার স্মৃতিগুলোই যে ভাসছে। কি করে সে শক্ত হবে? জীবন তাকে দ্বিতীয়বার ধোঁকা দিল, তাও খুব ভয়ানক ধোঁকা। তার জীবনে সোনেহারার স্থান যে রাগিনীর চেয়েও বেশি ছিল, কিন্তু কি হলো শেষ পর্যন্ত? দুজনকেই হারালো সে। জীবনের প্রথম ভালো লাগা ভালোবাসা ছিল রাগিনী। তাকে পাওয়ার জন্য কতটাই না কষ্ট করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তো সে আল্লাহর ইচ্ছাকে মেনে নিয়েছিল। তাহলে আজ কেন আবারও জীবন থেকে দূরে নামিয়ে নিল? কেন সে আবারও হেরে গেল, সব হারিয়ে ফেললো কেন? এসব ভেবে প্রণয়ের দুই চোখ ভিজে ওঠে। হাতের তালু দিয়ে সে সাথে সাথে চোখ দুরা মুছে নেয়। প্রণয়ের কষ্ট দেখে প্রীতির বুকটা ফেটে যাচ্ছে। সে ফুপিয়ে কেঁদে ওঠে, কাঁদো কাঁদো কণ্ঠে বলে, প্লিজ একটু খেয়ে নিন না। যে চলে গিয়েছে তাকে নিয়ে ভেবে নিজেকে শেষ করে দিলে তো হবে না। প্লিজ একটু খেয়ে নিন। আপনি হাঁ করুন, আমি খাইয়ে দিচ্ছি। প্রণয় ধমক দিয়ে বলে ওঠে, প্রীতি প্লিজ আমায় একটু একা থাকতে দাও, ভালো লাগছে না আমার কিছু, অসহ্য লাগছে, প্লিজ আমায় একা থাকতে দাও প্লিজ। কিন্তু এটা ঠিক না। আপনি কেন এত পাগলামি করছেন? নিজের মেয়ের কথা ভেবে হলেও আপনাকে স্ট্রং থাকতে হবে। হাঁ করুন, আমি খাইয়ে দিই। প্রীতি কথাটা বলে জোরে করে প্রণয়কে খাওয়াতে গেলে প্রণয় আচমকা প্রীতির গালে চড় মেরে বসে। প্রীতি হকচকিয়ে যায় এতে। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে মেয়েটার। চলো চলো আহত চোখে তাকায় প্রণয়ের দিকে। প্রণয় রেগে বলল, হোয়াটস ইউর প্রবলেম? সমস্যা কি তোমার? বলছি তো খাবো না, আমায় একা থাকতে দাও প্লিজ। জাস্ট গেট লস্ট প্রীতি, জাস্ট গেট লস্ট। প্রীতি আহত দৃষ্টি প্রণয়ের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল। প্রণয় আহত দৃষ্টিতে তাকিয়ে রইল সেই পথে। প্রীতি রুম থেকে বের হতেই দেখতে পেল সৌহার্দ্য হাত মুঠো করে দাঁড়িয়ে আছে। চোখ নাক লাল হয়ে আছে তার। প্রীতি মাথা নিচু করে ফেলল। সৌহার্দ্য প্রীতির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো সেখান থেকে। প্রীতি বুঝে গেল আর সৌহার্দ্য ওর 12টা বাজাবে। সৌহার্দ্য একটা রুমে এনে প্রীতিকে ছেড়ে দিল। রক্তলাল চোখে তাকালো প্রীতির দিকে। প্রীতি নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সৌহার্দ্য দাঁত কিরমির করে বলল, তোর মতো ছ্যাঁচড়া আমি দ্বিতীয় দেখিনি। সমস্যা কি তোর? প্রণয়ের চট থাপ্পড় খেতে ভালো লাগে? বেয়াদব একটা। তোর জায়গায় আমি থাকলে ওই ছেলের মুখে লাথি মেরে সরে আসতাম। খাব্বিস কোথাকার। প্রীতি কাঁদতে কাঁদতে বলল, সব জায়গায় এত আত্মসম্মান দেখাতে হয় না ভাইয়া। উনি মানসিকভাবে কতটা ট্রমার মধ্যে আছে তুই বুঝিস? নিজের প্রাণপ্রিয় স্ত্রী আর নবজাতক সন্তানের খাটিয়া কাঁধে নিয়েছে, যাকে এত ভালোবাসতো সেই মানুষটার লাশটা পর্যন্ত কতটা ভয়ানক ছিল, মাথা ছিল না তার। এত করুণ বিভৎস ঘটনার পরেও মানুষটা যে বেঁচে আছে এটাই অনেক। এমন অবস্থায় তার দু একটা রুড বিহেভিয়ার যদি আমি নিতে না পারি, তাহলে তো বলতে হবে আমি তাকে কখনোই ভালোবাসিনি। ভালোবাসা তো সহজ না ভাইয়া, তুই সেসব বুঝবি না। তুই তো বুঝিস শুধু ইগো, সেলফ রেসপেক্ট ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সেলফ রেসপেক্ট থাকা উচিত। সেই সেলফ রেসপেক্ট যেন ইসেতে পরিণত না হয়। জানিস তো টু আর ইন্দ্র হিউম্যানা ভুল তো মানুষই করবে। তাই বলে প্রিয়জনের দু একটা ভুল সূত্রে দিয়ে পাশে যদি থাকতে নাই পারি, একটু প্রিয়জনের পাগলামিগুলো সহ্য করতে না পারি, তাহলে আমি কাউকে ভালোবাসারই যোগ্য না, আর না কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য। সৌহার্দ্য দেওয়ালে একটা খুশি দেয়। প্রীতি তাচ্ছিল্যের হাসি দিয়ে হেসে বলে, শাট আপ, তোর এই জ্ঞান শুনবো না আমি। আবেগ দিয়ে জীবন চলে না। তোর এই কথাগুলো যে আমাকে পিক করে বলা, তা কি আমি বুঝিনি ভেবেছিস রাবিস? সৌহার্দ্য দেওয়ালে একটা খুশি দেয়। প্রীতি তাচ্ছিল্যের হাসি হেসে বলে,
তুই এগুলোই বুঝবি ভাইয়া। কে তোকে পিক করলো, কে তোকে বাধা দিল, এগুলোই বুঝবি তুই। কখনো এটা বোঝার চেষ্টাই করবি না যে তোর দেখা শোনা বা বোঝার বাইরেও কিছু সত্য থাকতে পারে। তোর অতিরিক্ত বোঝার কারণে অদ্রিজা আপু আজও কষ্ট পাচ্ছে। সৌহার্দ্য এবার গর্জে উঠল। আর কোনো কথা না, আমি সাফাই দিতে বাধ্য না। আর আমি যা করেছি সজ্ঞানে করেছি, বুঝেই করেছি। আমার লাইফে কারোর প্রয়োজন নেই, কোনো অদ্রিজাকেও প্রয়োজন নেই আমার। বের হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। বিরক্ত লাগছে আমার তোকে। ছ্যাঁচড়ামি করছিলি, যেখানে গিয়ে সেখানেই যা। পারলে প্রণয়কে পা ধুইয়ে দিয়ে সেই পানি গিলে ফেল, যত সব। প্রীতি নাক মুখ কুচকে সৌহার্দ্যের দিকে তাকালো। সৌহার্দ্যের রাগে ফোঁসফোঁস করছে। প্রীতি ওর রাগ নিয়ে বের হয়ে গেল রুম থেকে। ওর মেজাজে চটে গিয়েছে। প্রীতি বের হতে সৌহার্দ্য রেগে দেওয়ালে সজোরে একটা লাথি দিল। অতঃপর ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এভরিথিং সোন্ড জ্যান্ট এ মিনিটা লিমিটের বাইরে। অমৃত তো বিষ ভালো, জিনিসটাও খারাপ। যেখানে বোঝাপড়া নেই একে অপরের মাঝে, সেখানে আবার কিসের সম্পর্ক? যত সব সো হেইন উইথ ইয়োর রিলেশন। সৌহার্দ্য বিড়বিড় করতে করতে বেড়ে ধপ করে বসে পড়ল। দুই হাত দিয়ে মাথা চেপে ধরে চোখ বন্ধ করতেই আদ্রিজার হাসিমাখা মুখ ভেসে উঠল সৌহার্দ্যের সামনে। সাথে সাথে চোখ খুলে ফেলল সে। দীর্ঘশ্বাস ফেলে বলল, এক সমুদ্র ভালোবাসার পর যার অন্যের প্রতি ঝোঁক, সে আমার না হোক। পরন্ত বিকেল এখন। মৃদুমন্দ বাতাসে ছেয়ে যাচ্ছে আশপাশটা। প্রীতি ছাদের রেলিংয়ের সাথে ঘেঁষে একটা বেতের চেয়ারে বসে আছে। পরিবেশটা ভালোই লাগছে তার কাছে। চোখ বন্ধ করে প্রীতি দীর্ঘশ্বাস ফেলল। সেই দিনের পর আজ 4 দিন হয়ে গিয়েছে, কিন্তু আফসোস, আজ সকালেও প্রীতি চর খেয়েছে প্রণয়ের হাতে। আজ মেয়েটার মনটা একদমই ভেঙে গিয়েছে। সেদিন আপন বড় ভাইকে ভালোবাসা নিয়ে এত কিছু শোনালেও আজ তার প্রচুর অভিমান হচ্ছে প্রণয়ের উপর। একটা স্বার্থপর প্রণয় প্রীতির অভিমানী মন এই কথার কাছে বারবার। আর যাবে না সে প্রণয়ের সামনে। নিজেকে কি মনে করে? হলিউডের অ্যাক্টর? এসব ভাবতে ভাবতে প্রীতির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তখনই পেছন থেকে মৃদু গম্ভীরময় সেই কণ্ঠ ভেসে আসে। প্রীতি কণ্ঠটা শুনে চমকে দাঁড়ায়। পেছনে ফিরে তাকাতেই ওর অভিমান আরও গভীর হয়। প্রণয় প্রীতির সামনে এসে দাঁড়ায়। প্রীতির চোখ জোড়া অশ্রুতে সিক্ত আবারও। প্রণয় অপরাধীর ন্যায় মাথা নিচু করে বলে। প্রণয়ের কথা শেষ করে প্রীতির দিকে তাকালো। প্রীতি দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। প্রণয় নিজেকে আরো বেশি অপরাধী মনে হচ্ছে। প্রণয় নিচু স্বরে বলল, কিছু বলবে না? প্রীতি কাঁদতে কাঁদতে অভিমানী গলায় বলল, আমি এসব ব্যবহারেই ডিজার্ভ করি। আপনি কোনো ভুল করেননি, একদম ঠিক করেছেন। আপনার উচিত ছিল আমার গালে আরো দুটো দেয়া। কথাগুলো বলতে বলতে প্রীতি ডুকরে কেঁদে উঠল। প্রণয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো থেকো প্রীতি, আমি আজ চলে যাব। তুমি চাইলে স্পৃহার সাথে দেখা করে আসতে পারো। প্রীতির বুকটা ধক করে উঠল। ও অবাক চোখে তাকালো প্রণয়ের দিকে। জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন আপনি? আপনাদের বাসায় আঙ্কেল আন্টি কি এসেছেন নিতে? প্রণয় তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ওটা আমাদের বাসা না প্রীতি, বলো আমার বাবা উর্ফে মানিক আহমেদের বাসা। মিস্টার মানিক আহমেদের বাসায় আমি কখনোই পা রাখবো না, আর এখানেও থাকতে পারবো না আমি। সুনেহরার শেষ সময়ের স্পর্শগুলো এই বাসায় মিশে আছে, সারাক্ষণ তারা করে আমায় সেগুলো। আমি পারবো না থাকতে এভাবে, সেজন্যই এই বাসা ছেড়ে যাওয়া। প্রীতি প্রণয়ের কথা শুনে আবারও কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেই বলল, কোথায় যাবেন আপনি? বাচ্চাটাকে একা কিভাবে সামলাবেন? এখন আরো সবার সহযোগিতা প্রয়োজন। সবার মাঝে নিজেকে ব্যর্থ রাখার উচিত। আর আপনি এখন থাকতে চাচ্ছেন? বাচ্চাটাকে সবার আদর থেকে বঞ্চিত করতে চাচ্ছেন? বাচ্চাটাকে সবার আদর থেকে বঞ্চিত করবেন না প্লিজ। প্রণয়ের চোখের পাপড়িগুলো ভিজে উঠল। ঠোঁট কামড়ে কান্না আটকে রেখে সে বলল, যার মাই নেই সে আর অন্য কারো আদর দিয়ে কি করবে? নতুন নতুন সবাই আদর দেখাবে প্রীতি, কিছুদিন পর আবার তারাই এতিম বলে তুচ্ছ তাচ্ছিল্য করবে। কি দরকার আমার বাচ্চা মেয়েটাকে সাময়িক সুখ দিতে গিয়ে অনির্দিষ্ট দুঃখ দেয়ার? ওকে একাই বড় হতে হবে, এটাই ওর নিয়তি হয়তো। প্রণয় কথাগুলো বলে আর দাঁড়ালো না, চলে যেতে লাগলো সেখান থেকে। চোখের জলগুলো আড়াল করার জন্য
প্রীতি ছলছল নয়নে তাকিয়ে রইল সেই দিকে। ইস, যদি প্রীতি দেখতে পেত প্রণয়ের কান্নাটা। বিকেলে প্রণয় সত্যি সত্যি মেয়েকে নিয়ে চলে গেল। প্রীতি স্পৃহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে অনেকক্ষণ কেঁদেছে। শুধু যে বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে তা না, প্রণয় তার প্রথম প্রণয়, সেই জানে কতটা ভালোবাসে মানুষটাকে। মানুষটা এরকম পরিস্থিতিতে কিভাবে একা থাকবে, নিজেকে কিভাবে সামলাবে, আর বাচ্চাটাকেই বা কিভাবে সামলাবে সে। এসব ভেবেই যেন প্রীতির কান্না আরও বেড়ে গিয়েছিল। কিন্তু সবসময় যে পরিস্থিতি অনুকূলে থাকে না। জীবন একটা রঙ্গমঞ্চ, যেখানে প্রতিটি চরিত্র ক্রীড়ানুরোগ ছাড়া কিছুই না। এই জীবন নামক রঙ্গমঞ্চে নিজেদের ইচ্ছে অনুযায়ী কিছু হয় না, যা হয় তা মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, এটাই যে নিয়ম। প্রণয় স্পৃহাকে নিয়ে চলে যাওয়ার পর অনেকগুলো দিন কেটে যায়। প্রীতি চেয়েছিল প্রণয়ের সাথে যোগাযোগ করতে, খবরাখবর নিতে, কিন্তু মিসেস সেগুপ্তা সেই পথটাই বন্ধ করে দিয়েছেন। তিনি ভীত মেয়েকে নিয়ে। সুনেহেরা নেই। যতই হোক, দুজন বিপরীত লিঙ্গের মানুষ, একে অপরের প্রতি আকর্ষণ তৈরি হওয়াটা স্বাভাবিক না। প্রীতি তো অলরেডি প্রণয়ের প্রেমে উন্মাদ। প্রণয়ের সময়ের আবর্তনে প্রীতিকে ভালো লাগাটাও অসম্ভব কিছু না। তিনি কিছুতেই চান না কলিজার টুকরো মেয়েকে একজন বিবাহিত পুরুষের হাতে তুলে দিতে, তাও আবার তার 2.5 বছরের বাচ্চাও আছে। বড় মেয়েকে আরও 5 বছর আগেই হারিয়েছেন। ছোট মেয়েটার সাথে যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায়, তাহলে নিজেকে সামলাতে পারবে না। মিসেস সেগুপ্তা এইসব দিক বিবেচনা করেই তিনি আর সৌহার্দ্য মিলে প্রণয়ের সাথে প্রীতির যোগাযোগের সব রকম পথ বন্ধ করে দিয়েছেন। ফারজুও নিষেধ করে দিয়েছে প্রণয় এখন কোথায় থাকে তা বলতে। প্রণয়ের ফোন নাম্বারও প্রীতির ফোন থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এক কথায় সব রকম পথই বন্ধ। প্রীতি এই প্রথম এতটা অসহায় বোধ করছে। ফারজুকে অনেক রিকোয়েস্ট করেও ওর মুখ থেকে কোনো কথা বের করতে পারেনি। ফারজুর মোবাইলে সার্চ করেও পায়নি প্রণয়ের ফোন নাম্বার। হয়তো অন্য কিছু দিয়ে সেভ করেছে। সব দিক দিয়ে ব্যর্থ হয়ে প্রীতি এখন কান্নাকেই আপন করে নিয়েছে। কী বা আর করবে? সবাই যে একদম উঠে পড়ে লেগেছে বারান্দায় রকিং চেয়ারটায়, শরীর এড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে প্রীতি এসবই ভাবছিল। মোবাইলের রিংটোনে ওর ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে। মিশকাত ফোন করেছে। প্রীতি দীর্ঘশ্বাস ফেলে ফোন রিসিভ করলো। মিশকাত ঝাঁঝালো কণ্ঠে বলল, সমস্যা কি তোর? কতগুলো ফোন দিয়েছি, ধরছিস না কেন? প্রীতি মলিন কণ্ঠে বলল, আওয়াজ শুনতে পাইনি, হঠাৎ ফোন দিলি যে? খালামণি ফোন করেছিল, সারাদিন ওই নাকি মনমরা হয়ে থাকিস। প্রীতি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার মনমরা হয়ে থাকায় তোর খালামণির কি কিছু আসে যায়? থাকলে এমন করতে পারতো না। সব দিক দিয়ে পথ বন্ধ করে দিয়েছেন সে। মিশকাত ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো, তারপরে বলল, দেখ প্রীতি, খালামণি তোর ভালোর কথা চিন্তা করি হয়তো এমন করেছে, তুই একটু সিরিয়াসলি ভাব। শাট আপ, আমাকে জ্ঞান দিবি না মিশু। তোদের জ্ঞান আমার আর ভালো লাগছে না। তোরা কি ভাবিস যে সুনেহারা আপু নেই তাই আমি তার জায়গা নিব? প্রণয় দেবে আমায় সে জায়গা? আশ্চর্য, তোদের চিন্তা ভাবনা দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি। প্রণয় সুনেহারা আপুকে কতটা ভালোবাসে তা কি জানিস না তোরা? তাও এমনটা করলি? ফোন রাখ তুই, আমায় একদম ফোন দিবি না। প্রীতি চিৎকার করে কথাগুলো বলে যেই ফোন কেটে দিতে নিবে, তখনই মিশকাত তড়িৎ গতিতে বলতে লাগলো, এই ফোন কাটিস না, তোকে তো আসল খবরই দেই নাই, কাটিস না প্লিজ প্রীতি। প্রীতির আগে ফুসফুস করতে করতেই বলল, কি খবর? কিসের খবর? তাড়াতাড়ি বল, আমার মেজাজ খারাপ হচ্ছে। আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। খবরটা শোনার পর তুমি আর মেজাজ খারাপ করে থাকতে পারবা না ডিয়ার, দারুণ নিউজ। তুই বলবি? মিশকাত ভেঙচি কেটে বলল, বলছি আমার আম্মাজান তার একমাত্র আদরের ছেলেকে ত্যায্য করার সিদ্ধান্ত নিয়েছে। দারুণ না খবরটা? মিশকাতের কথা শুনে প্রীতি ভ্যাবাচেকা খেয়ে গেল। বিস্ময় নিয়ে বলল, মিশু বনু আমার, সত্যি করে বল, যেই গাঁজাটা খেয়েছিস সেটা কি মেয়াদ উত্তীর্ণ ছিল? মিশকাত হু হা করে হেসে দিল। প্রীতির কথায় হাসতে হাসতে বলল, আমি জানতাম
তুই এগুলোই বলবি। যাই হোক, পুরো খবরটা শোনা সদ্য ভাইয়ার ফ্রেন্ড তেহম ভাইয়া আম্মুকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে বলেছে যে সদ্য ভাইয়া নাকি আফরা নামক এক মেয়ের সাথে রুম শেয়ার করেছে, মানে ফ্ল্যাট শেয়ার করেছে। ওই মেয়ের A to Z সব ভাইয়ার দায়িত্ব। মোস্ট ইম্পর্টেন্টলি ওই মেয়ে নাকি মেমোরি লস করেছে, কিছুই মনে নেই। আম্মু প্রথমে এসব কথা বিশ্বাস করেনি, তাই ভাইয়াকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে। পরে ভাইয়া সব স্বীকার করে। আম্মু ভাইয়াকে মেয়েটার অন্য কোনো জায়গায় ব্যবস্থা করতে বলে যে সে নাকি মেয়েটাকে কয়েকদিনে ভালোবেসে ফেলেছে, তাই ওই আফরা না কাফরা ওকে ভাইয়া নিজের কাছেই রাখবে। এসব নিয়ে আম্মুর মাথা গরম, মরা কান্না লাগিয়ে দিয়েছে আম্মু। খুবই বাজে অবস্থা। হ্যাঁ। প্রীতি এতক্ষণ হাঁ করে মিশকাতের সব কথা গিলছে, সে যেন এখনো ঘুরে আছে। অবিশ্বাস্য কণ্ঠে প্রীতি বলল, সিরিয়াসলি, এটা কি বাস্তব প্রেম ইস্যু? আমাদের বদমেজাজির শুদ্ধ ভাইয়া সত্যি কারো প্রেমে পড়েছে, তাও আবার স্মৃতি হারানো কোনো মেয়ের? OMG। মিশকাত হেসে ফেলল। প্রীতির কথা শুনে হেসেই বলল, আপাতত এটাই সত্যি ডিয়ার, দেখা যাক কি হয়। তবে আমার ভাই যেই লেভেলের মানুষ, আমার তো মনে হয় ওই আপরাই শেষ পর্যন্ত আমার ভাবি হবে। প্রীতি এবার হালকা হাসলো, মৃদু হেসে বলল, তাও ভালো, শেষ পর্যন্ত শুদ্ধ ভাইয়ের উপর থেকে দেবদাস উপাধিটা যাবে বেচারা। প্রীতি কথা শুনে মিশকাত হাসলো। দুজন আরো অনেকক্ষণ গল্প করলো ফোনে। মিশকাতের সাথে কথা বলবে প্রীতির মনটা অনেকটাই হালকা হয়ে গেল। কেটে গেল আরো 2 দিন। প্রীতি ভার্সিটিতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে। মাত্র গাড়িতে উঠতে যাবে তখনই ফারজু প্রীতিকে ডাকতে ডাকতে দৌড়ে এলো। প্রীতি ভুর কুচকে সেই দিকে তাকিয়ে রইল। ফারজু প্রীতির সামনে এসে হাঁপাতে লাগলো। প্রীতির কপালে ভাঁজ ফেলে বলল, কি হয়েছে তোর? এইভাবে দৌড়ে আসলি কেন? কোনো জরুরি কিছু? ফারজু হাঁপাতে হাঁপাতে ফিসফিস করে বলল, তোর জন্য গুপ্তধন এনেছি। কথাটা বলেই ফারজু আশেপাশে তাকিয়ে একটা চিরকুট ধরিয়ে দেয় প্রীতির হাতে। তারপর সাথে সাথে হনহন করে চলে যায়। প্রীতি ভুর কুচকে চিরকুটটা খুলে লেখাটা পড়তেও ঠোঁটের কোণে আনন্দের হাসি ফুটে ওঠে। আনন্দে নাচতে মন চাচ্ছে মেয়েটার। প্রীতি মনে মনে ফারজুকে ধন্যবাদ জানায়। অ্যাড্রেসটা ভালো করে লিখে নিয়ে কাগজটা ছিঁড়ে ফেলে দেয়। দুপুরের রোদটা আজ বেশ প্রখর। কাঠফাটা রোদ যাকে বলে, একটু বাতাসও নেই আশেপাশে। ভ্যাপসা গরমে সবার অবস্থা নাজেহাল। এই তীব্র রোদেও জীবিকা টানে অসহায় হতদরিদ্র মানুষগুলো মেইন রোডের পাশে ভ্যানে করে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি করছে। প্রীতি সেই দিকে তাকিয়ে আছে আনমনে, হয়তো কিছু একটা ভাবছে। বুশরা প্রীতির কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কি রে, কি ভাবছিস? হ্যাঁ, কি বলছিস? বুশরা ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, কি এতটা ভাবছিস? রেহার কাছে না যাবি বললি, দেরি হচ্ছে তো। প্রীতি চিন্তিত কণ্ঠে বলল, যেতে তো মন যাচ্ছে, কিন্তু প্রণয় যদি মিসবিহেভ করে? কিছু হবে না, আর তুই তো এখন তার অতিথি হয়ে যাবি, খারাপ ব্যবহার করবে না। প্রীতি মলিন কণ্ঠে বলল, আচ্ছা চল তাহলে রওনা দিই। বুশরা প্রীতির কথায় সায় দেয়। তারা রওনা দেয় আফতাবনগর অর্থাৎ প্রণয়ের বাসার উদ্দেশ্যে। আফতাবনগর এরিয়ায় ঢুকে বুশরা আর প্রীতি আলাদা হয়ে যায়, কারণ বুশরা আগেই বলে দিয়েছে ও প্রণয়ের বাসায় যাবে না। প্রীতি দোয়া দরুদ পড়তে পড়তে গন্তব্যে গিয়ে পৌঁছায়। 8 তলার একটা রুমের সামনে এসে কাঁপা কাঁপা হাতে কলিং বেল বাজায়। কেউ দরজা খুলে না। কিছুক্ষণ অপেক্ষা করে আবার কলিং বেল বাজায়। এবার কয়েক সেকেন্ডের মাঝে একজন মহিলা এসে দরজা খুলে দেয়। প্রীতির ভ্রুজোড়া কুঁচকে যায়। মহিলাটি শালীন ভাষায় জিজ্ঞেস করে। প্রীতির কপালে ভাঁজ ফেলে বলে, এটা প্রণয় ইহতিহামের বাসা না? মহিলাটি যথেষ্ট ভদ্র উন্মোচিত কণ্ঠে বলল। প্রীতি কিছুটা সংশয় নিয়েই ভেতরে প্রবেশ করলো। বাসাটা বেশ ভালোই বড়সড়, সাজানো গোছানো, আভিজাত্যের ছোঁয়া আছে ফার্নিচারগুলোতে। প্রীতি পুরো লিভিং রুমটায় একবার চোখ বুলিয়ে সোফায় বসলো। মহিলাটি প্রীতিকে কিছু স্ন্যাক্স সার্ভ করে উপরে যেতে নেয়। তখনই প্রীতি পেছন থেকে ডেকে উঠল, শুনুন। মহিলাটি প্রশ্নসূচক চাহনিতে তাকায়। প্রীতি আমতা আমতা করে বলে, আপনাকে অ্যাকচুয়ালি চিনলাম না, আপনি কে হন প্রণয়ে? মহিলাটি মৃদু হেসে বললেন,
মহিলাটির কথাগুলো বলে উপরে চলে যায়। প্রীতি মহিলাটির কথা ভেবে ভালো করে বুঝে উঠতে পারে না, অবুঝের মতো তাকিয়ে থাকে সেই দিকে। একটু পর প্রীতি দেখে প্রণয় লিভিং রুমে আসছে। প্রীতি উঠে দাঁড়ায়, বুক ধুকপুক ধুকপুক করছে তার। বুকের ভেতরে যেন টালমাটাল ঢেউ বইছে। প্রণয় প্রীতিকে দেখে অনেকটাই অবাক হয়, বিস্ময় নিয়ে বলে, তুমি এখানে কিভাবে আসলে? ঠিকানা পেলে কিভাবে?